যত বাড়তে লাগলো আমার অস্বস্তিও তত বাড়তে লাগলো। আমি বিছানা থেকে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। শোকেসের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠল। মৃণালিনী তার জায়গা থেকে সরে এসে শোকেসের কাঁচের দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওর মুখটা যেন আমার দিকেই ফেরানো। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। হয়তো আমি পুতুলটাকে এভাবে রেখেছিলাম আর এখন ভুলে গেছি। আমি শোকেসের দরজা খুলে পুতুলটাকে আবার আগের জায়গায় রেখে দিলাম, কিন্তু আমার বুকের ভেতরে ভয়টা কিছুতেই কমছিল না। সেদিন রাতে আমার আর ঘুম হলো না। সারা রাত আমি জেগে রইলাম। ভোরের আলো ফোটার সাথে সাথে আমার চোখ দুটো একটু লেগে এসেছিল, কিন্তু বেশিক্ষণ ঘুমোতে পারলাম না। একটা দুঃস্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি স্বপ্নে দেখলাম মৃণালিনী আমার বুকের ওপর বসে আছে আর ওই ভয়ঙ্কর চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। ঘুম থেকে উঠে আমি ঘেমে নিয়ে একাকার। আমার শরীর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম বৃদ্ধের কথাগুলো হয়তো নিছকই কুসংস্কার ছিল না। এই পুতুলের মধ্যে সত্যিই কিছু একটা আছে। পরের কয়েকটা দিন আমার জন্য ছিল বিভীষিকাময়। আমি রাতে একটুও ঘুমাতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই ওই পুতুলের মুখটা ভেসে উঠত। আমার মনে হতো ও যেন সারাক্ষণ আমার উপর নজর রাখছে। আমি যেখানেই যেতাম, যাই করতাম, মনে হতো ও আমার সাথেই আছে। আমার কাজের ওপর এর প্রভাব পড়তে শুরু করলো। আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। আমার চেহারা শুকিয়ে গেল, চোখের নিচে কালি পড়ল। আমার বন্ধু বান্ধবরা আমার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল। আমার এক কাছের বন্ধু, তার নাম রনি, সে আমার এই অবস্থার কথা শুনে আমার বাসায় এলো। আমি তাকে সব খুলে বললাম। রনি প্রথমে আমার কথা বিশ্বাস করলো না। সে বলল, দোস্ত, তোর হয়তো মানসিক কোনো সমস্যা হয়েছে, ডাক্তার দেখা। আমি বললাম, না রনি, এটা মানসিক সমস্যা না, ওই পুতুলটাই এর জন্য দায়ী। ঠিক আছে, চল তোর এই পুতুলটা দেখি। আমি রনিকে শোকেসের কাছে নিয়ে গেলাম। রনি পুতুলটাকে দেখে বলল, এই পুতুলের জন্য তোর এই অবস্থা? এটা তো একটা কাঠের পুতুল। তুই এর চোখের দিকে তাকিয়ে দেখ। রনি কিছুক্ষণ পুতুলের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, কি আছে এর চোখে? দুটো কালো কাচের গুলি ছাড়া আর কিছুই তো দেখছি না। আজ রাতটা তুই আমার বাসায় থাক, তাহলেই বুঝতে পারবি। রনি রাজি হয়ে গেল। রাতে আমরা একসাথে খাবার খেলাম। তারপর ঘুমোতে যাওয়ার আগে আমি রনিকে বললাম, শোকেসের দিকে খেয়াল রাখিস। রনি আমার কথা শুনে হাসলো। আমরা দুজনেই ঘুমোতে গেলাম, কিন্তু আমার চোখে ঘুম আসছিল না। আমি সারা রাত জেগে রইলাম। রনিও কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়ল। রাত তখন প্রায় 2টো। হঠাৎ রনির চিৎকারে আমার তন্দ্রা ভেঙে গেল। আমি দেখলাম রনি বিছানার উপর বসে আছে আর ভয়ে কাঁপছে। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রনি? রনি কাঁপতে কাঁপতে শোকেসের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই ওই পুতুলটা। আমি শোকেসের দিকে তাকিয়ে দেখলাম মৃণালিনী তার জায়গা পরিবর্তন করেছে। সে এখন শোকেসের মাঝখানে দাঁড়িয়ে আর তার মুখটা আমাদের দিকে ফেরানো। রনি ভয়ার্ত গলায় বলল, আমি আমি দেখলাম ওটা নিজে নিজে হাঁটছে। আমি রনিকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজেরই ভয়ে গলা শুকিয়ে আসছিল। আমি বুঝতে পারলাম এই পুতুলটা আর এক মুহূর্তও এই বাসায় রাখা যাবে না। পরদিন সকালে আমি আর রনি মিলে সিদ্ধান্ত নিলাম পুতুলটাকে যেখান থেকে নিয়ে এসেছি সেখানেই ফেরত দিয়ে আসবো। আমরা দুজনেই গাড়ি নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে আমি বসে আছি। আমার পুরো শরীর যেন অবশ হয়ে আসছে। পাশে বসা রনিও চুপচাপ ফ্যাকাশে মুখে বাইরের দিকে তাকিয়ে আছে। ভোরের আলোয় ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ধরে আমাদের গাড়ি ছুটে চলছে, কিন্তু আমাদের দুজনের মনের ভেতরটা রাতের চেয়েও অন্ধকার। রাতের ওই ভয়ঙ্কর দৃশ্যটা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। মৃণালিনী ওই কাঠের পুতুলটা এই গাড়ির পেছনের সিটে একটা কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় আছে, কিন্তু বারবার মনে হচ্ছে ওটা কাপড়ের ভেতর থেকেও আমাদের দেখছে। ওর ওই শীতল প্রাণহীন চোখ দুটো যেন আমাদের অনুসরণ করছে। গাড়ি চালাতে চালাতে আমি আয়নায় পেছনের সিটের দিকে তাকালাম। ব্যাগটা স্থির হয়ে আছে।
কিন্তু আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। মনে হলো ব্যাগের কাপড়টা যেন সামান্য নড়ে উঠল। আমি দ্রুত চোখ ফিরিয়ে নিলাম। রনি আমার অবস্থা বুঝতে পেরে কাঁপা কাঁপা গলায় বলল, অয়ন, ঠিক আছিস তো? আমি চালাবো গাড়ি? আমি লম্বা শ্বাস নিয়ে বললাম, না, ঠিক আছি, আর কিছুক্ষণ গেলেই পৌঁছে যাব। গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে অনুভব করলাম। রনি বিড়বিড় করে বলল, বিশ্বাসই হচ্ছে না দোস্ত। নিজের চোখে না দেখলে আমি কোনোদিন বিশ্বাস করতাম না। ওটা সত্যি সত্যি নড়ছিল, আমি স্পষ্ট দেখেছি। ওটা তাক থেকে নেমে কাঁচের দরজার দিকে হেঁটে আসছিল। ওর পা দুটো চলছিল। অয়ন, রনির কথাগুলো আমার ভয়ের আগুনে ঘি ঢেলে দিল। আমি শুধু মাথা নাড়লাম। কি বলবো, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। যে বিজ্ঞান আর যুক্তিতে আমি বিশ্বাস করতাম তা এক রাতের ব্যবধানে একটা কাঠের পুতুলের কাছে চুরমার হয়ে গেছে। প্রায় 3 ঘন্টা একটানা গাড়ি চালিয়ে আমরা ময়মনসিংহের সেই পুরনো দোকানটার সামনে এসে পৌঁছালাম। দোকানটা তখনও খোলেনি, দরজায় একটা পুরনো তালা ঝুলছে। আমরা দুজন গাড়ি থেকে নামলাম। সকালের স্নিগ্ধ বাতাস বইছে, চারপাশের মানুষজনের ব্যস্ততা শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের দুজনের মনে কোনো শান্তি নেই। আমরা পাশের একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। দোকানিকে জিজ্ঞেস করতেই জানতে পারলাম দোকানের মালিক ওই বৃদ্ধ লোকটি সাধারণত 10টার দিকে দোকান খোলেন। ঘড়িতে তখন সবে 9টা। এই 1 ঘন্টা আমাদের একটা যুগের মতো মনে হচ্ছিল। আমি রনিকে বললাম, বৃদ্ধ লোকটা যদি এটা ফেরত নিতে না চায়, যদি বলে যা হওয়ার হয়ে গেছে, তার এখন আর কিছু করার নেই, ফেরত তাকে নিতেই হবে। আমরা ওকে সব খুলে বলবো, দরকার হলে আরো কিছু টাকা দেব, কিন্তু এই জিনিস আর 1 মুহূর্ত সঙ্গে রাখা যাবে না। আমার মনে হচ্ছে এটা সাথে থাকলে আমরা পাগল হয়ে যাব। ওর কথায় যুক্তি আছে। এই পুতুলটা শুধু ঘুম কেড়ে নেয়নি, আমাদের মানসিক শান্তিও কেড়ে নিয়েছে। আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত কেউ যেন আমাদের ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। অবশেষে 10টা বাজার একটু পরে আমরা দেখলাম সেই বৃদ্ধ লোকটি একটা চাবির গোছা হাতে নিয়ে দোকানের দিকে আসছেন। আমরা দ্রুত তার কাছে এগিয়ে গেলাম। বৃদ্ধ আমাদের দেখে একটু অবাক হলেন। তার চোখ মুখে একটা চেনা অভিব্যক্তি ফুটে উঠল, যেন তিনি জানতেন আমরা আসব। তিনি কোনো কথা না বলে দোকানের তালা খুললেন। আমরা তার পেছন পেছন দোকানে ঢুকলাম। সেই পুরনো কাঠ আর ধুলোর গন্ধটা এবার যেন আরো ভারী, আরো দম বন্ধকর মনে হলো। বৃদ্ধ তার চেয়ারে বসে আমাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আমি জানতাম আপনারা আসবেন। আমি কোনো ভনিতা না করে কাপড়ের ব্যাগটা তার টেবিলের সামনে রাখলাম। ব্যাগটা খুলতেই মৃণালিনীর নিষ্প্রাণ চোখ দুটো বেরিয়ে এলো। বৃদ্ধ পুতুলটার দিকে 1 পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। আমি প্রায় মরিয়া হয়ে বললাম, চাচা, আপনি ঠিকই বলেছেন, এটা সাধারণ কোনো পুতুল না, এটা অভিশপ্ত। আমরা এটা ফেরত দিতে এসেছি। আপনি আপনার টাকা ফেরত নিন, দরকার হলে আরো কিছু টাকা নিন, কিন্তু দয়া করে আমাদের এটা ফিরিয়ে দেবেন না। রনিও বলে উঠল, আমরা গত 2 রাত 1 মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই এর মুখটা ভেসে আসে, আর এটা নিজের জায়গায় স্থির থাকে না, ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। বৃদ্ধ আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলেন। তারপর মুখে কোনো বিস্ময়ের ছাপ না নিয়েই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তো আপনাদের আগেই সাবধান করেছিলাম স্যার, এই পুতুলের মায়া বড়ই অদ্ভুত। একবার যে এর দিকে তাকায়, তার জীবন থেকে শান্তি চলে যায়। আমি প্রায় কাঁদো কাঁদো হয়ে বললাম, এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আমরা কি করব এখন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। দোকানের ভেতরটা নিস্তব্ধ, শুধু পুরনো একটা দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। সেই শব্দটাও যেন আমাদের বুকের ধুকপুকানির সাথে পাল্লা দিচ্ছিল। অবশেষে তিনি মুখ খুললেন, উপায় একটা আছে, কিন্তু সেটা বেশ কঠিন আর ঝুঁকিপূর্ণ। কি উপায় আপনি বলুন, আমরা যে কোনো ঝুঁকি নিতে রাজি আছি। এই পুতুলটা যার, এটা তাকে ফেরত দিতে হবে, তাহলেই মুক্তি পেতে পারেন। যার মানে এর মালিককে? বৃদ্ধ এবার যে গল্পটা শোনালেন তা শুনে আমাদের দুজনেরই রক্ত হিম হয়ে গেল। আজ থেকে প্রায় 60-70 বছর আগের কথা।
এই অঞ্চলের এক প্রতাপশালী জমিদার ছিলেন, নাম তার রামরতন চৌধুরী। তার একমাত্র মেয়ে ছিল